প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের নন মেজর বোটানি অন এই বিষয়টির উপর পাঠদান করব। আজকে আমার পাঠের যে বিষয়বস্তু সাইকাসের রিপ্রোডাকশনস। পূর্বে আমরা সাইকাসের আরও কয়েকটি ক্লাস নিয়েছি, সেখানে আমরা সাইকাসের রিপ্রোডাকশনস নিয়ে আলোচনা করেছি। আমরা গত ক্লাসে মেল গ্যামিটোফাইটস পর্যন্ত শেষ করেছিলাম। আজকে তার ধারাবাহিকতায় সাইকাসের ফিমেল গ্যামিটোফাইটস নিয়ে আলোচনা করব। তো সাইকাসের রিপ্রোডাকশনসটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু বোঝার বিষয় রয়েছে, সেই জন্য এই ক্লাসটি তোমাদের জন্য আশা করি উপকারে আসবে। মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। তো আমরা শুরু করতে যাচ্ছি রিপ্রোডাকশনস অফ সাইকাস। সাইকাসের প্রজনন, সেই প্রজননের যে অংশটুকু বাকি ছিল ফিমেল গ্যামিটোফাইটস। মেল গ্যামিটোফাইটস শেষ করা হয়েছে, ফিমেল গ্যামিটোফাইটস এবং এরপরে স্পোরোফাইট আমরা দেখব। ফিমেল গ্যামেটোফাইটস। সাইকাসের ফিমেল গ্যামেটোফাইটসের ডেভেলপমেন্ট কয়েকটি ধাপে ঘটে থাকে। সেই ধাপগুলির প্রথম যে ধাপ সেটা হচ্ছে মেগাস্পোর ফর্মেশন। মেগাস্পোর ফর্মেশন বা মেগাস্পোর এর সৃষ্টি। আমরা দেখেছিলাম সাইকাসের ডিম্বকের গঠনে সেখানে রয়েছে ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস টিস্যু। সেই নিউসেলাস টিস্যুর মধ্যে সাধারণত এই মেগাস্পোরের বৃদ্ধিতে ঘটে থাকে। এই নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যুর গভীরের একটি কোষ আশেপাশের বা অন্যান্য কোষ অপেক্ষা বড় আকারের হয়ে থাকে। সেই কোষটি বারবার বিভাজনের মাধ্যমে পরিধির থেকে কেন্দ্রীয় দিকে চারটি কোষের তৈরি করে থাকে। তাহলে এটি ডিম্বকের একটি গঠন। এই ডিম্বকের ভিতরে নিউসেলাস কোষ উপর থেকে পরিধি থেকে নিচ পর্যন্ত চারটি স্পোর তৈরি করে থাকে, যার উপরে যে তিনটি সে তিনটি অচিরেই বিনষ্ট হয়ে যায় এবং নিচের যে একটি স্পোর থাকে সেটি অ্যাক্টিভ হিসেবে থাকে বা সক্রিয় অবস্থায় থাকে, অ্যাক্টিভ হিসেবে থাকে। তো এই অ্যাক্টিভ স্পোরটি উপরে তিনটি বিনষ্ট হয়ে যাবে, ডিজেনারেট হয়ে যাবে। ডিজেনারেট হয়ে যায় বা বিনষ্ট হয়ে যায়, আর নিচে যেটি থাকে সেটা অ্যাক্টিভ স্পোর হিসেবে বা ফর্মুলেটেড স্পোর হিসেবে পরিগণিত হয়। এই ফর্মুলেটেড স্পোরটি আবার বারবার ডেভেলপমেন্টের মাধ্যমে কি করে থাকে, মেগাস্পোরটি সৃষ্টি করে থাকে। আমরা দেখতে পাচ্ছি এই ডিম্বকের ভিতরের নিউসেলাস কোষের মধ্যে একটি মাত্র স্পোর রয়েছে, যেটা ফর্মুলেটেড বা অ্যাক্টিভ হিসেবে রয়েছে। এটি যে নিউক্লিয়াসের ভিতরে বারবার বিভাজন ঘটবে। এই বারবার বিভাজন ঘটার ফলে এর মধ্যে অসংখ্য নিউক্লিয়াস সৃষ্টি হয় এবং এই নিউক্লিয়াস সমূহ সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে।
এর ফলে এর যে কেন্দ্রভাগ, এই কেন্দ্রভাগের মধ্যে একটি বিরাট কোষ গহ্বর দেখা যায় বা সেল ভ্যাকিউল দেখা যায়, সেল ভ্যাকিউল বা কোষ গহ্বর দেখা যায়। এই সেল ভ্যাকিউলটি পরবর্তীতে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে পরিধির দিকে কোষ প্রাচীর সৃষ্টি হয়। পরিধির থেকে কেন্দ্রীয়ভাবে প্রত্যেকটি নিউক্লিয়াসের চারিদিকে ভাবে কোষ গহ্বর সৃষ্টি হয়, কোষ প্রাচীর সৃষ্টি হয়। পরে এই যে কোষ গহ্বর, এই কোষ গহ্বরটি বিলীন হয়ে যায়। কোষ গহ্বর বিলীন হওয়ার ফলে যে মাঝখানের যে টিস্যুর উৎপত্তি ঘটে, এই টিস্যুর উৎপত্তিকে বলা হয়ে থাকে এন্ডোস্পার্ম। তাহলে মাঝখানের উৎপন্ন হয়ে থাকে এন্ডোস্পার্ম, কারণ এখানে আর কোনো ফাঁকা স্থান বা ভ্যাকিউল থাকে না। ফাঁকা স্থান বা ভ্যাকিউল না থাকার কারণে মাঝের যে কোষসমূহ তাকে বলবো আমরা এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম বা শস্য। তাহলে মেগাস্পোরের ফর্মেশনের পরবর্তী যে পর্যায় সেটা হচ্ছে স্টিপ্রোথেলাস বা স্টিগ্যামেটোফাইট। ফিমেল গ্যামেটোফাইট এর ডেভেলপমেন্ট। এই যে এন্ডোস্পার্ম, এই এন্ডোস্পার্মটা সৃষ্টি হয়েছে সাধারণত নিষেক ক্রিয়ার পূর্বেই। যেহেতু এই এন্ডোস্পার্ম নিষেক ক্রিয়ার পূর্বেই সৃষ্টি হয়ে থাকে, সেই জন্য সাইকাস উদ্ভিদের শস্য সাধারণত হয়ে থাকে হ্যাপ্লয়েড। আমরা জানি জিমনোস্পার্মের যে শস্য বা এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের শস্য ট্রিপ্লয়েড প্রকৃতির। কারণ তাদের শস্য উৎপন্ন হয় নিষেক ক্রিয়ার পরে, কিন্তু এখানে শস্য উৎপন্ন হয়েছে নিষেক ক্রিয়ার পূর্বেই। সেই জন্য এদের এন্ডোস্পার্ম সাধারণত হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। এরপর আমরা দেখি এই যে হ্যাপ্লয়েড প্রকৃতির যে শস্য, এই হ্যাপ্লয়েড প্রকৃতির শস্য বা এন্ডোস্পার্মের ভিতরের যে কোনো একটি কোষ আশেপাশের আরো অন্যান্য কোষ অপেক্ষা আকার আকৃতিতে বড় হয়ে থাকে। যদি এই এন্ডোস্পার্মের একটি কোষ আশেপাশের কোষ অপেক্ষা বড় আকৃতির হয়, সেই ধরনের কোষকে আমরা বলি সাধারণত আর্কিগোনিয়াল স্পোর হিসেবে বা আর্কিগোনিয়াল স্পোর হিসেবে পরিগণিত হয়। কারণ এই কোষ থেকে পরবর্তীতে আর্কিগোনিয়াম উৎপন্ন হয়ে থাকে। সেই জন্য এর পরবর্তী যে ধাপ, সেই পরবর্তী ধাপটি হবে আর্কিগোনিয়াল ডেভেলপমেন্ট অফ আর্কিগোনিয়া। তাহলে এই এন্ডোস্পার্মের মধ্যেই, তাহলে এন্ডোস্পার্ম যদি হয়, এই অংশটা কি? এই অংশটা অবশ্যই নিউসেলাস। তার মানে এই বাইরের অংশসমূহ সাধারণত নিউসেলাস কোষ রয়েছে, ভ্রূণ পোষক টিস্যু রয়েছে। তার মানে প্রথম থেকে আমরা নিউসেলাস কোষ, তার ভিতরে এই এন্ডোস্পার্মের ভিতরে যে কোনো একটি কোষ আশেপাশের কোষ অপেক্ষায় আকার আকৃতিতে যখন বড় হয়, তখন সেটা আর্কিগোনিয়া উৎপন্ন করে। তো আর্কিগোনিয়ার উৎপন্ন হওয়ার সময় কি ঘটে থাকে? আর্কিগোনিয়া যখন উৎপন্ন করে, তখন এন্ডোস্পার্মের মধ্যে দুটি অঞ্চল সৃষ্টি হয়। আমরা জানি ডিম্বকের দুটি অঞ্চল রয়েছে। এই অঞ্চলটিকে আমরা বলবো ডিম্বক রন্ধ্র অঞ্চল বা মাইক্রোফাইল এন্ড, আর এটি হচ্ছে ডিম্বক মূল অঞ্চল। এই ডেভেলপমেন্ট অফ আর্কিগোনিয়াম স্টেজে ডিম্বক মূল যে অঞ্চলটি রয়েছে, সেই অঞ্চলের কোষসমূহ সাধারণত ছোট আকৃতির হয়, আর
ডিম্বক রন্ধ্র অঞ্চলের কোষসমূহ একটু বড় আকৃতির হয়। তার মানে দুটি অঞ্চলের তৈরি হয়। এন্ডোস্পার্মের ভিতরে যে কোষটি সেই আকার আকৃতিতে বড় হবে এবং সেটি বিভাজনের মাধ্যমে দুটি অঞ্চলের তৈরি করবে। উপরের দিকে বা উপরের বলতে এখানে আমরা ইন্ডিকেট করেছি ডিম্বক রন্ধ্র অঞ্চল, আর নিচের দিকে ডিম্বক মূল অঞ্চল। তাই ডিম্বক রন্ধ্র অঞ্চলের কোষসমূহ আকার আকৃতিতে বড় আকৃতির কোষ হবে এবং ডিম্বক মূলের দিকে যে সমস্ত কোষ সেই কোষসমূহ একটু ছোট আকৃতির হবে, ছোট আকৃতির কোষ হয়ে থাকে। এবার এই যে ডিম্বক রন্ধ্র অঞ্চলের কোষসমূহ, সেই ডিম্বক রন্ধ্র অঞ্চলের কোষসমূহ দুটি ভাগে বিভক্ত হয়। উপরের দিকে বা ডিম্বক রন্ধ্র অঞ্চলের দিকে অনুপ্রস্থভাবে তৈরি হয়ে থাকে গ্রীভা কোষ, নিক্সেল এবং মাঝখানের দিকে যে বা কেন্দ্রের দিকে যে কোষ তৈরি করে তাকে বলা হয় সেন্ট্রাল সেল। প্রিয় ছাত্ররা, এই যে মাইক্রোপাইল এন্ড বা ডিম্বক রন্ধ্র অঞ্চলে এই কোষসমূহ দুটি কোষই তৈরি করে, দুটি অঞ্চল তৈরি করে থাকে। আবার অনুপ্রস্থভাবে বিভক্ত হয়ে নিক্সেল বা গ্রীভা কোষ এবং কেন্দ্রের দিকে তৈরি করে সেন্ট্রাল সেল বা কেন্দ্রীয় কোষ। এই নিক কোষসমূহ আবার দৈর্ঘ্যভাবে প্রথমে হয়েছিল অনুপ্রস্থ বা আড়াআড়ি, এবার লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি অঞ্চল তৈরি করে থাকে। এর ফলে দেখা যায় যে এখানে দুটি আর্কিগোনিয়ার উৎপত্তি ঘটে থাকে এবং এই যে সেন্ট্রাল সেলটি তাহলে একটি আর্কিগোনিয়া। এক্ষেত্রে আর্কিগোনিয়া একটি ডিম্বকের ভিতরে আর্কিগোনিয়া তৈরি হতে পারে 3 থেকে 6টি আর্কিগোনিয়া তৈরি হতে পারে। এই আর্কিগোনিয়ার ভিতরে যে সেন্ট্রাল সেল রয়েছে সেই সেন্ট্রাল সেলটাও আবার দুটি ভাগে বিভক্ত হয়। তাহলে উপরের দিকে নিক্সেলের কিন্তু নিক্সেল টিউব নেই, অর্থাৎ গ্রীবা নালী কোষ অ্যাবসেন্ট, এদের শুধু নিক্সেল পর্যন্তই হয়ে থাকে কিন্তু গ্রীবা নালী কোষ দেখা যায় না। তাহলে এই যে সেন্ট্রাল সেলটি আবার বিভক্ত হয়ে দুটি অঞ্চল দেখা যায়। উপরের দিকে যে অঞ্চল তাকে বলবো আমরা ভিন্টার বা উদরীয় কোষ এবং মাঝখানে একটি বড় কোষ দেখা যায় তাকে বলবো আমরা ওভিউল। তাকে বলবো আমরা ওভিউল বা ডিম্বাণু। এই যে ডিম্বাণু তৈরি হয়ে গেল, এই ডিম্বাণুটি সাধারণত গ্যামেটোফাইটের যে প্রধান যে অংশ যা শুক্রাণুর সাথে মিলিত করবে এই ডিম্বাণু তৈরি হয়ে থাকে এবং এই ডিম্বাণুটি সাধারণত হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। আর এই ডিম্বাণু সমূহ যে আশেপাশে যে এন্ডোস্পার্ম রয়েছে সেই এন্ডোস্পার্ম থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকে। এই হচ্ছে ডেভেলপমেন্ট অফ গ্যামেটোফাইট। সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম মেগাস্পোর ফর্মেশন হলো, গ্যামেটোফাইটের সৃষ্টি হয়েছে এবং পরবর্তী ডেভেলপমেন্টের মাধ্যমে আর্কিগোনিয়া তৈরি হয়ে থাকে। তাহলে এই আর্কিগোনিয়া সাধারণত 3 থেকে 6টি থাকে। এইভাবে আমরা ফিমেল গ্যামেটোফাইটের যে ডেভেলপমেন্টের পর্যায়সমূহ সেটি আলোচনা করলাম। এবার আমরা দেখব স্পোরোফাইটিক পর্যায়। এই স্পোরোফাইটিক পর্যায়ের যেহেতু পূর্বের ক্লাসে আমরা দেখেছি পুং গ্যামেট তৈরি হয়েছিল বা স্পার্ম তৈরি হয়েছিল, আর এখানে তৈরি হয়েছে ডিম্বাণু। এই জন্য শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন, সেই মিলনের মাধ্যমটি আমাদের উপস্থাপন করতে হবে। সেই জন্য আমরা এখন দেখব পলিনেশন বা পরাগায়ন। প্রিয় ছাত্ররা,
আমরা দেখেছিলাম ডিম্বাণুর গঠনে এখানে 3টি স্তর রয়েছে। ডিম্বাণুর উপরের দিকে যে স্তরটি সেটি হচ্ছে ডিম্বক রন্ধ্র অঞ্চল। ডিম্বক রন্ধ্র অঞ্চলে একটি প্রকোষ্ঠ রয়েছে যেখানে পুংগ্যামেট অবস্থান করেছিল। এই জন্য এই অঞ্চলকে বলা হয়ে থাকে কি, এই অঞ্চলকে আমরা বলে থাকি পলেন গ্রেইন চেম্বার। এই পলেন গ্রেইন চেম্বারে যে পরাগরেণু পলিনেশনের মাধ্যমে এসেছিল কোন অবস্থায়, সেখানে ছিল 3টি কোষীয় অবস্থায়। একটি ছিল এর প্রোথিলিয়াল সেল, একটি ছিল জেনারেটিভ সেল এবং একটি টিউব সেল। এই 3 কোষীয় অবস্থায় বাতাসের মাধ্যমে এই পলিনেশনটি সম্পূর্ণ হয় এবং এরা ডিম্বকের যে পলেন গ্রেইন চেম্বার রয়েছে সেই চেম্বারের মধ্যে অবস্থান করে। কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে? যতক্ষণ পর্যন্ত না আর্কিগোনিয়া ডেভেলপমেন্ট করে ডিম্বাণু যখন উৎপন্ন করে সেই সময়কাল পর্যন্ত এই পলেন গ্রেইন 3 কোষীয় অবস্থায় অবস্থান করে। এরপর আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সেই 3 কোষীয় অবস্থা থেকে কিভাবে স্পার্ম বা শুক্রাণু তৈরি হলো। পলিনেশন শেষ। পলিনেশনের পরে যে ধাপটি সেটি হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক ক্রিয়া। পলিনেশন মানে পরাগায়ন। ফার্টিলাইজেশন কিভাবে ঘটে আমরা দেখলাম একটু আগেই যে ডিম্বকের ভিতরে কি তৈরি হয়েছে, ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরি হয়েছে। এদিকে যে পলেন গ্রেইনটা সেটাও ডেভেলপমেন্ট করে পলেন গ্রেইন টিউব বা নিষেক পরাগনালী কোষ এই আর্কিগোনিয়া কোষের পর্যন্ত চলে আসে। আর্কিগোনিয়া কোষ পর্যন্ত এসে পরাগ নালিকার যে অগ্রভাগ, সে অগ্রভাগটি বিদীর্ণ হয়ে যায়। অগ্রভাগটি যখন বিদীর্ণ হয়ে যায়, এই পরাগ নালিকার মধ্যে অবস্থান করা যে শুক্রাণু স্পার্ম বা শুক্রাণু রয়েছে, সেই শুক্রাণু সমূহ সাঁতার কাটতে কাটতে, জানি আমরা এই শুক্রাণুর মধ্যে বহু ফ্লাজেলা রয়েছে, তাই এরা ফ্লাজেলার মাধ্যমে সাঁতার কাটতে পারে। ফ্লাজেলার মাধ্যমে সাঁতার কাটতে কাটতে এরা কোথায় যুক্ত হয়? এরা ডিম্বাণুর সাথে যুক্ত হয়ে যায়। তাহলে এরা সাঁতার কাটতে কাটতে কি হবে? ডিম্বাণুর সাথে যুক্ত হয়ে যাবে। এই যে একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণু পরস্পরের সাথে মিলিত হলো, একেই বলা হয়ে থাকে নিষেক ক্রিয়া বা ফার্টিলাইজেশন। এখানে বলে রাখা ভালো, যখন এই ফার্টিলাইজেশন ক্রিয়া সম্পূর্ণ হবে, এই যে আমরা দেখতে পাচ্ছি পরাগ নালিকার ভিতরে 2টি শুক্রাণু রয়েছে। 2টি শুক্রাণুর একটি শুক্রাণু যখন ডিম্বাণুর সাথে নিষেক ক্রিয়া সম্পূর্ণ করে থাকে, অপর যে শুক্রাণু রয়েছে সেই অপর শুক্রাণুটি আপনি বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ আর্কিগোনিয়ার ভিতরে একটি শুক্রাণু অ্যাক্টিভ থেকে ডিম্বাণুর সাথে মিলন করবে এবং ফার্টিলাইজেশন বা নিষেক ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এই যে ফার্টিলাইজেশন বা নিষেক ক্রিয়া সম্পূর্ণ হলো, এর মাধ্যমেই গ্যামিটোফাইটিক যে পর্যায়টি, সেই গ্যামিটোফাইটিক পর্যায়টির পরিসমাপ্তি ঘটে যায়। কারণ আমরা জানি গ্যামিটোফাইটিক পর্যায় মানে হ্যাপ্লয়েড পর্যায়। এইখান পর্যন্ত ছিল স্পার্ম, হ্যাপ্লয়েড, ওভিউল, হ্যাপ্লয়েড। যখনই হ্যাপ্লয়েড স্পার্ম প্লাস হ্যাপ্লয়েড ওভিউল বা ডিম্বাণু মিলিত হয়ে যায়, তখন সেটা টুয়াইসেন হয়ে যায়। অর্থাৎ গ্যামিটোফাইটিক পর্যায়ে আর থাকে না, সেটি স্পোরোফাইটিক পর্যায়ে পরিণত হয়। আমরা এখন দেখব স্পোরোফাইটিক পর্যায়। স্পোরোফাইটিক ফেজ বা স্টেজ। স্পোরোফাইটিক ফেজ ধাপসমূহ। তো স্পোরোফাইটিক ধাপে কি ঘটে?
স্পোরোফাইটিক ধাপে সাধারণত শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট ফর্মেশন ঘটে। এই জাইগোট সমূহ আবার পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এরা ভ্রূণ তৈরি করে থাকে বা এমব্রায়ো তৈরি করে থাকে। এমব্রায়ো তৈরি করে থাকে। এমব্রায়ো তৈরি করে থাকে। এই এমব্রায়োর মধ্যে কি থাকে? এই এমব্রায়োর মধ্যে দুটি বীজপত্র থাকে। ভালো করে আমরা লক্ষ্য করব, এমব্রায়োর মধ্যে যে সমস্ত উপাদান থাকে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে দুটি বীজপত্র। ডাইকটিলিডন থাকবে, দুটি বীজপত্র থাকবে, একটি বীজ মুকুল থাকবে। বীজ মুকুলকে আমরা বলে থাকি প্লোমিউল। বীজ মুকুল থাকবে এবং এর সাথে একটি রেডিকাল বা ভ্রূণ মূল থাকে। তাহলে এই তিনটি উপাদানের সমন্বয়ে সাধারণত এমব্রায়োটি গঠিত হয়। ডাইকটিলিডন বা দুটি বীজপত্র, একটি ভ্রূণ মুকুল এবং একটি ভ্রূণ মূল, এই তিনটি উপাদানের সমন্বয়ে এমব্রায়ো তৈরি হয়। এই এমব্রায়ো বা ভ্রূণ কোথায় অবস্থান করছে? তখন পর্যন্ত সেই ডিম্বকের মধ্যে অবস্থান করে এবং ডিম্বকের মধ্যে অবস্থান করে এরা এন্ডোস্পার্ম হতে খাদ্য শোষণ করে পরবর্তীতে যখন এন্ডোস্পার্মের পরিসমাপ্তি ঘটে বা শেষ হয়ে যায়, তখন এন্ডোস্পার্মের ডিম্বকের আবরণ হিসেবে তৈরি করে, অর্থাৎ পরবর্তী স্টেজ হয়ে থাকে সিড ফর্মেশন বা সিড তৈরি হয়ে থাকে। এই যে এন্ডোস্পার্ম নিঃশেষ হয়ে যায়, এটি ডিম্বকের বাইরে একটি আবরণ তৈরি করে থাকে। এবং আমরা দেখেছি যে ডিম্বকের যে যখন বীজে পরিণত হয়ে থাকে তার বর্ণ হয়ে থাকে রেড বা কমলা পিঙ্গল বর্ণের, রেড কালার বা কমলা পিঙ্গল বর্ণের সিড উৎপন্ন হয়ে থাকে। এই সিড পরবর্তীতে উপযুক্ত পরিবেশে পতিত হলে সেখান থেকে আবার নতুন সাইকাস উদ্ভিদ তৈরি করে থাকে। এইভাবে সাইকাস উদ্ভিদের তার যৌন জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। তো প্রিয় ছাত্ররা, আজকের এই ক্লাসটিতে আমরা রিপ্রোডাকশনস অফ সাইকাস অর্থাৎ সাইকাসের যৌন জনন ক্রিয়া সম্পূর্ণ করলাম। এই ক্লাসটি কিন্তু পূর্বের ক্লাসের ধারাবাহিকতার মাধ্যমে আলোচনা করতে হবে, অর্থাৎ যখন রিপ্রোডাকশনস করব সাইকাসের, তখন ধারাবাহিকভাবে আমাদের বর্ণনা দিতে হবে। সাইকাস একটি ভিন্নবাসী উদ্ভিদ, সেখানে আমরা দেখেছি স্ত্রী উদ্ভিদ এবং পুং উদ্ভিদ আলাদা আলাদা, এবং এই পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদের মধ্যে এদের স্ট্রবিলাস তৈরি করবে। এরপরে আসবে গ্যামেটোফাইটিক স্টেজ। সেখানে গ্যামেটোফাইটিক স্টেজে আমরা পুং গ্যামেট বা মেল গ্যামেটোফাইটের বর্ণনা দিব। সেখানে আমরা দেখতে পাই শুক্রাণু তৈরি হয়। আবার আজকে আমরা পড়লাম ফিমেল গ্যামেটোফাইট। সেই ফিমেল গ্যামেটোফাইটের একটি পর্যায়ে উৎপন্ন হয় ডিম্বাণু। এরপরে পলিনেশন ঘটে, ফার্টিলাইজেশন ঘটে এবং গ্যামেটোফাইটিক স্টেজের পরিসমাপ্তির পর স্পোরোফাইটিক স্টেজ হয়। সেই স্পোরোফাইটিক স্টেজে সর্বশেষ যে প্রোডাক্টটি উৎপন্ন হয় সেটি হচ্ছে এর সিড বা বীজ উৎপন্ন হয়। এই বীজটি নতুন উপযুক্ত পরিবেশে যখন পতিত হয়, সেখান থেকেই নতুন সাইকাস উদ্ভিদ উৎপত্তি লাভ করে থাকে। এবার আমরা সাইকাস উদ্ভিদের যদি লাইফ সাইকেল দেখি, সেক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবেই এই যৌন জনন ক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা পাব। লাইফ সাইকেল অফ সাইকাস, সাইকাসের লাইফ সাইকেল। তোমরা প্রথমে একটি সাইকাস উদ্ভিদ দেখে নিই। সাইকাস উদ্ভিদ আমরা বলেছিলাম যে সাইকাস উদ্ভিদ একটি ভিন্নবাসী উদ্ভিদ, অর্থাৎ এর স্ত্রী উদ্ভিদ এবং পুরুষ উদ্ভিদ আলাদা। তাহলে মেল সাইকাস, ফিমেল
সাইকাস উদ্ভিদ। ওকে, এবং এই সাইকাস উদ্ভিদের জীবন চক্রে দেখা যায় যে স্পোরোফাইটিক পর্যায়টি প্রাধান্য থাকে, অর্থাৎ এটি ডিপ্লয়েড রেণুধর বা স্পোরোফাইটিক উদ্ভিদ, আর হ্যাপ্লয়েড স্টেজ বা গ্যামেটোফাইটিক স্টেজটি খুব অল্প সময়ের জন্য থাকে। যাই হোক, এই যে সাইকাসের মেল সাইকাস, সেই মেল সাইকাসের থেকে আমরা কি পেতে পারি? মেগাস্পোরোফিল সমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে স্ট্রোবিলাস তৈরি করে। স্ট্রোবিলাস উৎপন্ন করে। এদেরও স্ট্রোবিলাস তৈরি হয়, কিন্তু সেই স্ট্রোবিলাসটা ঢিলে ঢালা ভাবে তৈরি হয়ে থাকে। এদেরও স্ট্রোবিলাসকে আমরা সেই জন্য কি বলে থাকি? সিউডোস্ট্রোবিলাস বলে থাকি। তো এই এগুলি সবই কিন্তু ডিপ্লয়েড, আমাদের এখানে মেনশন করে দিতে হবে ডিপ্লয়েড। এই স্ট্রোবিলাসের মধ্যে উৎপন্ন হয়ে থাকে রেণুপত্র মাইক্রোস্পোরোফিল। এখানে তৈরি হয় মেগাস্পোরোফিল। এই যে মেগাস্পোরোফিল হ্যাপ্লয়েড। এবার আমরা এই মাইক্রোস্পোরোফিলের মধ্যে কি পেতে পারি? মাইক্রোস্পোরোফিল থেকে আমরা দেখি যে একটি পর্যায়ে মাইক্রোস্পোর মাদার সেল আমরা কি দেখতে পাই? মাইক্রোস্পোর মাদার সেল। তাহলে এটিও ডিপ্লয়েড। এবং মেগাস্পোরোফিল থেকে আমরা পেতে পারি মেগাস্পোর মাদার সেল। পুংরেণু মাতৃকোষ এবং স্ত্রীরেণু মাতৃকোষ, এরাও কিন্তু ডিপ্লয়েড প্রকৃতি। এবার মাইক্রোস্পোর মাদার সেল থেকে আমরা মেগাস্পোর মাদার সেল উভয়ই কি ঘটে? মিওসিস সেল ডিভিশন ঘটে যায়। মিওসিস সেল ডিভিশন যখন সম্পূর্ণ হয়ে যায় উভয় ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা মাইক্রোস্পোর মাদার সেল থেকে পেয়ে থাকি মাইক্রোস্পোর। পেয়ে থাকি এবং এই মাইক্রোস্পোরটাই সাধারণত হ্যাপ্লয়েড। এবং মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি পেয়ে থাকি? মেগাস্পোর। এই মেগাস্পোর হ্যাপ্লয়েড প্রকৃতি, অর্থাৎ এখান থেকে হয়ে থাকে ডিম্বাণু এবং মাইক্রোস্পোর থেকে হয়ে থাকে শুক্রাণু। এবার এই ডিম্বাণু এবং শুক্রাণু পরস্পরের সাথে যখন মিলিত হয় তখন কি ঘটে? ফার্টিলাইজেশন ঘটে। শুক্রাণু ও ডিম্বাণু যখন ফার্টিলাইজেশন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে, এর ফলে উৎপন্ন হয়ে থাকে জাইগোট। এই যে জাইগোট উৎপন্ন হলো, এই জাইগোটটি হয়ে থাকে আবার ডিপ্লয়েড। তো আমরা এই জাইগোট থেকে পরবর্তীতে উৎপন্ন হয় এমব্রায়ো। এই যে এমব্রায়ো কিন্তু যেহেতু ফার্টিলাইজেশন হয়ে গেছে, মেগাস্পোর এবং মাইক্রোস্পোর দুটি পরস্পরের সাথে মিলিত হয়েছে, তখনই কিন্তু স্পোরোফাইটিক পর্যায়টি শুরু হয়েছে। এই এমব্রায়ো থেকে উৎপন্ন হয় সিড। এই সিড থেকে আবার পরবর্তীতে সাইকাস উদ্ভিদটি উৎপন্ন হয়ে থাকে। তো প্রিয় ছাত্ররা, আমরা এই যে সাইকাসের লাইফ সাইকেল আমরা দেখলাম, সেখানে আমরা দেখছি যে সব ক্ষেত্রে প্লাস টুয়াইস ইন, এটা ইন্ডিকেট করে
সাইকাস উদ্ভিদের জীবন চক্রে স্পোরোফাইটিক পর্যায়টি মুখ্য এবং গ্যামেটোফাইটিক পর্যায় সেটি গৌণ। গ্যামেটোফাইটিক পর্যায়টি খুবই স্বল্প সময়ের জন্য রয়েছে। এখানে দেখো যে মেগাস্পোর মাদার সেল বা মাইক্রোস্পোর মাদার সেল, এরা পরস্পরের মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যে মেগাস্পোর তৈরি করে থাকে বা মাইক্রোস্পোর তৈরি করে থাকে, এই পর্যায়টি শুধুমাত্র অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু এই সময়টুকুই গ্যামেটোফাইটিক স্টেজ হিসেবে পরিণত হয়। এরপরেই শুরু হয় ফার্টিলাইজেশন, অর্থাৎ আবার স্পোরোফাইটিক পর্যায়টি শুরু হয়ে থাকে। এইভাবে আমরা একটি সাইকাস উদ্ভিদের জীবন চক্র আলোচনা করতে পারি। আশা করি আজকের ক্লাসে তোমরা বুঝতে পেরেছ যে পূর্বের ক্লাসগুলির যে ডেভেলপমেন্ট বা আমরা বিকাশ দেখেছি ক্রমবর্ধমানভাবে, সেই সব কিছুই আজকের ক্লাসে ফুটে উঠছে। তো তোমরা এই সাইকাস উদ্ভিদের লাইফ সাইকেলটি যদি ভালো করে বুঝে থাকো তাহলে পূর্বের ক্লাসের বর্ণনাগুলি দিতেও তোমাদের সুবিধা হবে। এবার আমরা সাইকাস উদ্ভিদের মুখ্য বৈশিষ্ট্য দেখব। সাইকাস উদ্ভিদের মেজর ক্যারেক্টারিস্টিক্স। Major characteristics of cycas. Major characteristics of cycas. সাইকাস উদ্ভিদকে আমরা কিভাবে প্রধান বৈশিষ্ট্যে চিহ্নিত করতে পারি? প্রধান বৈশিষ্ট্যের একটি হচ্ছে, আমরা দেখেছি সাইকাস উদ্ভিদের কোনো ব্রাঞ্চিং থাকে না, অর্থাৎ এরা নন ব্রাঞ্চিং হয়ে থাকে, এদের কাণ্ডটি নন ব্রাঞ্চিং। তাহলে আমরা একটা দেখতে পারি কাণ্ডটি নন ব্রাঞ্চিং, এখানে কোনো শাখা প্রশাখা উৎপন্ন হয় না। এদের যে মূল বা রুট, সেই রুট প্রধান মূল অচিরেই বিনষ্ট হয়ে যায়। সেই মূল থেকে উৎপন্ন হয়ে থাকে পুরালয়েড রুট উৎপন্ন করে। সেই পুরালয়েড রুট কিরকম তার বর্ণনা আমরা দিয়েছি। এই পুরালয়েড রুটের মধ্যে অ্যানাবেনা, নস্টক, সায়ানোব্যাকটেরিয়া অবস্থান করে। এরপর আমরা লিভসের বর্ণনা দিতে পারি। এখানে লিভস দুই ধরনের লিভস থাকে, আমরা দেখেছিলাম ফোলিয়েজ লিভস এবং থাকে স্কেল লিভস। তাহলে দুই ধরনের লিভস রয়েছে। এই লিভস সমূহ সাধারণত কম্পাউন্ড লিভস হয়ে থাকে। সেই কম্পাউন্ড আবার প্রকারভেদ রয়েছে বাইপিনেট কম্পাউন্ড লিভস, অর্থাৎ এদের দ্বিপক্ষল যৌগিক পত্র। এই যে লিভস বাইপিনেট কম্পাউন্ড লিভস বলতে বোঝানো হয়েছে দ্বিপক্ষল যৌগিক পত্র। এর পরবর্তীতে এদের লিফের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে, যেটা ফার্ন উদ্ভিদের মতো দেখা যায়, সারসিনেট বা কুণ্ডলিত অবস্থায় কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, তাকে বলা হয়ে থাকে সারসিনেট ভার্নেশন। এদের মেল স্ট্রবিলাস দেখা যায় এবং ফিমেল স্ট্রবিলাস দেখা যায়, এবং মেল স্ট্রবিলাস এবং ফিমেল স্ট্রবিলাস এরা পরস্পরের কি করে থাকে, একটি স্ট্রবিলাস গঠন করে থাকে। পুং যে রেণুপত্র সমূহ এরা রিয়েল একটি স্ট্রবিলাস গঠন করে, কিন্তু মেগাস্পোরোফিল সমূহ ঢিলে ঢালাভাবে সিডোস্ট্রবিলাস গঠন করে। এই সিডোস্ট্রবিলাসের মধ্যে যে ওভিউল থাকে বা ওভাম থাকে, এই ওভাম সাধারণত থাকে নেকেড বা নগ্ন অবস্থায় থাকে, এবং এই ওভাম বা ডিম্বক কিন্তু লার্জ, অনেক বড় প্রকৃতির হয়ে থাকে, অনেক বড় আকার হয়ে থাকে। এদের যে শুক্রাণুর আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, শুক্রাণু ফ্লাজিলেটেড। এখানে অনেক ফ্লাজেলা থাকে, সেজন্য আমরা বলবো পলিফ্লাজিলেটেড, অসংখ্য শুক্রাণু বিশিষ্ট, এবং এটি কিন্তু বৃহৎ
বৃহৎ এবং এই শুক্রাণু সর্পিলাকারে থাকে, লাটিম আকৃতির, যেটা আমরা গঠনে দেখেছিলাম। এদের আর্কিগোনিয়া উৎপন্ন হয়, আর্কিগোনিয়া উৎপন্ন হয়। এই আর্কিগোনিয়া উৎপন্ন হওয়া কিন্তু একটি প্রিমিটিভ ক্যারেক্টারিস্টিক্স, যদিও সাইকাস উদ্ভিদের মধ্যে দেখা যায় আর্কিগোনিয়া উৎপন্ন হয়েছে এবং ফ্লাজেলা, শুক্রাণুর মধ্যে ফ্লাজেলা উপস্থিত, এটাও কিন্তু একটি প্রিমিটিভ ক্যারেক্টারিস্টিক্স। তো প্রিয় ছাত্ররা, আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, এদের যে কাণ্ড, কাণ্ডের গায়ে লিফ স্কার দেখা যায়, লিফ স্কার দেখা যায়, অর্থাৎ কাণ্ডের গায়ে যদি পাতা থাকে, সে পাতাটা ঝরে গেলেও পাতার যে ছিল তার কিছু অংশ কাণ্ডের গায়ে স্থায়ীভাবে লেগে থাকে, একে বলা হয়ে থাকে লিফ স্কার। এই হচ্ছে সাইকাস উদ্ভিদের মেজর ক্যারেক্টারিস্টিক্স। এরা নন ব্রাঞ্চিং হবে, রোডকুলারয়েড রুট হবে, এদের লিফ সাধারণত বাইপিনেট কম্পাউন্ড লিফ, অর্থাৎ দ্বিপক্ষল যৌগিক পত্র থাকবে। এই ক্ষেত্রে আমরা দুটি লিফ পেয়ে থাকি, ফোলিয়েজ লিফ এবং স্কেল লিফস। এদের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, যাকে সারসিনেট বলা হয়। এদের উভাম বা ডিম্বক বড় এবং নগ্ন অবস্থায় থাকে। এদের শুক্রাণু বহু ফ্লাজেলাযুক্ত এবং বৃহৎ আকৃতির। উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ যে শুক্রাণু, সেটা আমরা কিন্তু সাইকাস উদ্ভিদে দেখতে পাই। এদের আর্কিগোনিয়া উৎপন্ন হয়। এই আর্কিগোনিয়া উৎপন্ন হওয়া কিন্তু একটি আদি বৈশিষ্ট্য। এরপরে রয়েছে এদের লিফ স্কার, যখন পাতা ঝরে যায়, পাতার কিছু অংশ কাণ্ডের গায়ে স্থায়ীভাবে লেগে থাকে, তাকে বলা হয় লিফ স্কার। এই হচ্ছে মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ সাইকাস। এবার আমরা সাইকাস উদ্ভিদের ইকোনমিক ইম্পর্টেন্সের দিকে আলোচনা করব। ইকোনমিক ইম্পর্টেন্স। এই সাইকাস উদ্ভিদ সাধারণত অর্নামেন্টাল উদ্ভিদ হিসেবে পরিগণিত হয়ে থাকে। তাই প্রথম যে ইকোনমিক ইম্পর্টেন্স, সেটা হচ্ছে এরা অর্নামেন্টাল প্লান্টস, সৌন্দর্যবর্ধক উদ্ভিদ হিসেবে বাগানে রোপণ করা হয়ে থাকে, বা বিভিন্ন ধরনের অফিস এর সামনে সৌন্দর্যবর্ধক হিসেবেও আমরা একটি সাইকাস উদ্ভিদকে রোপণ করতে দেখে থাকি। এতে কি হয়, এই প্রতিষ্ঠানের একটি সৌন্দর্য বৃদ্ধি পায়। এই জন্য সাইকাস উদ্ভিদ সাধারণত অর্নামেন্টাল প্লান্টস হিসেবে পরিগণিত হয়। এই সাইকাস উদ্ভিদের কিছু মেডিসিনাল ভ্যালু রয়েছে। মেডিসিনাল ভ্যালু, ঔষধি গুণ রয়েছে। সেই ঔষধি গুণ সাইকাস সারসিনালিস, সারসিনালিস উদ্ভিদের থেকে আমরা পাকস্থলীর পীড়া এবং চর্মরোগ হওয়ার যে মেডিসিন, সেটা আমরা পেয়ে থাকি। তাই মেডিসিনাল ভ্যালু সাইকাস উদ্ভিদের দেখা যায়। এছাড়াও অন্যান্য খাদ্য হিসেবে, ফুড বা খাদ্য হিসেবেও আমরা সাইকাস দেখে থাকি। যেমন সাইকাস সারসিনালিস, সাইকাস সারসিনালিস উদ্ভিদের স্ফীতস্কন্দ সাধারণত অ্যারারুট বা বার্লি তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। সাইকাস রিভোলুটা, রিভোলুটা, এই সাইকাস রিভোলুটার যে বীজ, এর সিড, সাইকাস রিভোলুটার সিড সাধারণত খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। কোনো কোনো দেশে সাইকাস পেকটিনাটা একটি প্রজাতির সাইকাস পেকটিনাটা উদ্ভিদের যে কচি অংশ সবজি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও সাইকাস উদ্ভিদ থেকে শাকও তৈরি করা যায়। কোনো কোনো দেশে এই সাইকাস উদ্ভিদ থেকে ময়দাও তৈরি করা আমরা হিস্ট্রি জেনেছি। সেজন্য খাদ্য হিসেবেও সাইকাস ভালো উৎকৃষ্ট গুণাবলী বহন করে থাকে। এরপরে রয়েছে ফাইবার বা তন্তু, ফাইবার বা তন্তু হিসেবে সাইকাস রিভোলুটা, এই সাইকাস রিভোলুটা হতে সাধারণত তন্তু উৎপন্ন করা হয়। এই তন্তু থেকে
দড়ি বা রশি উৎপন্ন করা যায়। এই হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স অফ সাইকাস। এছাড়াও আমরা বাজারে দেখি সাইকাস উদ্ভিদের যে মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র, সেই স্ত্রী রেণুপত্র কিছু অসাধু ব্যক্তি একে স্বল্পমণি হিসেবে বিক্রি করে থাকে। এরা বলে থাকে যে এগুলো হচ্ছে সর্বরোগের মহাঔষধ বা সর্পরোগের বা সাপের ওষুধ হিসেবে কাজ করে। আসলে এই সাইকাস উদ্ভিদের মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র সর্পরোগ বা সর্বরোগের কোনো ক্ষেত্রেই ঔষধি গুণ বহন করে না। সেই জন্য এইসব ব্যক্তিদের কাছ থেকে আমরা সাবধানে থাকবো। আর একটি বিষয় দিয়ে আমরা শেষ করে থাকছি, সাইকাস উদ্ভিদকে বলা হয়ে থাকে লিভিং ফসিল। লিভিং ফসিল কাকে বলে? লিভিং ফসিল, লিভিং ফসিল, ফসিল কাকে বলে? ফসিল হচ্ছে পূর্বে উৎপন্ন হওয়া উদ্ভিদ সমূহ বা বীজজাত লাভকারী উদ্ভিদ সমূহ কোটি কোটি বছর পূর্বে যখন মাটির নিচে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চাপা পড়ে যায়, সেই মাটির সাথে মিশে যাওয়া উদ্ভিদের কোনো বৈশিষ্ট্য বর্তমান যুগের জীবিত কোনো উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে যদি মিল সম্পূর্ণ হয়, সেই ধরনের বৈশিষ্ট্যকে বলা হয়ে থাকে, সেই ধরনের উদ্ভিদকে বলা হয়ে থাকে লিভিং ফসিল। আমরা দেখেছি সাইকাস উদ্ভিদ সাধারণত মেসোজোয়িক যুগে বিস্তার লাভ করেছিল। সেই মেসোজোয়িক যুগের উদ্ভিদ সমূহ, সাইকাস সমূহ মাটির নিচে ফসিল অবস্থায় আমরা উদ্ধার করেছি। সেই ফসিলের সাথে বর্তমান যুগের যে সাইকাস উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদের বৈশিষ্ট্যের মিল দেখতে পাই। এই জন্যই সাইকাস উদ্ভিদকে বলা হয়ে থাকে লিভিং ফসিল। এছাড়াও আরেকটি লিভিং ফসিল আমরা দেখতে পাই গিঙ্গো বাইলোবা। জাপানে যেটা রয়েছে গিঙ্গো বাইলোবা উদ্ভিদটি, সেটাও কিন্তু মেসোজোয়িক বা ডেভোনিয়ান যুগে উৎপত্তি লাভ করেছে। সেই মেসোজোয়িক বা ডেভোনিয়ান যুগের উৎপত্তি লাভ করে গিঙ্গো বাইলোবা। বর্তমান যুগে একটি প্রজাতি রয়েছে গিঙ্গো বাইলোবা, তার সাথে মিল সম্পূর্ণ। তাই আমরা বলতে পারি লিভিং ফসিল হচ্ছে পূর্বে যে সমস্ত উদ্ভিদ ছিল তা বিলুপ্তি হয়ে গেছে, কিন্তু তাদেরকে আমরা পেয়ে থাকি মাটির নিচে ফসিল অবস্থায়। তাদের বৈশিষ্ট্য বর্তমান যুগে জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে যদি মিল সম্পূর্ণ হয়, সেই উদ্ভিদকেই আমরা লিভিং ফসিল বলে থাকি। প্রিয় ছাত্ররা, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। আমরা আলোচনা করলাম সাইকাসের লাইফ স্টাডি। এখানে আমরা সাইকাস উদ্ভিদের বিভিন্ন হ্যাবিটেট, সাইকাস উদ্ভিদের স্ট্রাকচার, এদের রিপ্রোডাকশন, লাইফ সাইকেল, ইকোনমিক ইম্পর্টেন্স, এই সব বিশদভাবে আলোচনা করা হলো। তোমরা অধিকতর জ্ঞান লাভের জন্য বেশি করে বই পড়বে, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে। এতক্ষণ আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা কলেজ পরিবার হতে উদ্ভিদ বিজ্ঞান পরিবারের পক্ষে আমাকে ক্লাসটি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য নিজেকে কৃতজ্ঞ মনে করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, বেস্ট অফ লাক।